পার্থপ্রতিম বিশ্বাস এই মুহূর্তে অনলাইনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। পার্থপ্রতিম বাবু, রিজওয়ান আলম, হাসিনা খাতুন, সানা বেগম, মোহাম্মদ ওয়াজিদ, মোহাম্মদ ইমরান, রমজান আলী, নিজামুদ্দিন এবং আমরা যখন এই ডিবেট করছি তখন আরও একজন মানুষ মারা গেলেন এই অবৈধ বহুতল ভাঙে পড়ার কারণে। 18 বছর বয়সী একজন সহনাগরিক শেখ আবদুল্লাহ, মৃতের সংখ্যা 9। পার্থবাবু, এরা কেউ ফ্ল্যাট কেনেনি, এরা ফ্ল্যাটের ওনার নয়, একেবারে গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন সময়ে তাদের মধ্যে অনেকে কাজ করেছে। এর দায়টা কার? এক্স্যাক্টলি ময়ূক, প্রথমত কলকাতা শহরের মধ্যে এরকম একটা বেআইনি নির্মাণ কাজ যখন চলে এবং সেই নির্মাণের দাপটে যদি এরকম 9 জন আমাদের সহনাগরিক গরিব মানুষের মৃত্যু হয়, তার প্রথম দায় হচ্ছে কলকাতা পুরসভার। এবং কলকাতা পুরসভার ক্ষেত্রে আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, কলকাতা পুরসভার মেয়র তো দায়টা নিতেই চাইছেন না, বরঞ্চ মেয়র রেগে যাচ্ছেন। পার্থবাবু, আপনার কাছেই আমি আসছি, আপনি যেহেতু মেয়রকে দিয়ে শুরু করলেন, আমি মেয়র ঠিক কি বলেছেন, ফিরহাদ হাকিম তিনি কি বলছেন, পাড়ায় পাড়ায় নাকি দেখা সম্ভব নয়, একবার দেখেনি মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যটা, শুনেনি। 3 থেকে 3.5 ফুট যে গলি, সেই গলির ভিতরে এরকম ভাবে একটা বাড়ি, না এটা এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, লিগালি এই এত বড় বাড়ি পাতলা গলিতে হয় না। কিন্তু পুরসভার কি দায়িত্ব নয় যে এখন এগুলো কেন দিচ্ছে? এখন তো মানুষকে বাঁচানোটা আগে না তোমার এই কন্ট্রোভার্সি। পার্থবাবু, অদ্ভুত একটা কথা মনে হলো, এরকম একটা খারাপ সময়েও ডিম আগে না মুরগি আগের মতন আপনারা এমন একটা মরণকূপ ফেদে রেখে দেবেন এবং তারপর যখন মিডিয়া প্রশ্ন করবে, অবৈধ নির্মাণ নিয়ে প্রশ্ন করবে, তখন বলবেন এখন কি এইসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় না মানুষকে বাঁচানোর সময়। আরে মানুষকে মৃত্যু মুখে ঠেলে ফেলছেন কেন মেয়র সাহেব? হ্যাঁ, এটাই আমি বলতে যাচ্ছিলাম যে ময়ূক, আসলে একটা শব্দ আমরা প্রয়োগ করি, আমার ধারণা এটা একটা একদম কারেক্ট অকেশন, স্টেট স্পন্সার্ড ক্রাইম বলতে যা বোঝায়। অর্থাৎ একটা আমাদের দেশে, আমাদের রাজ্যে একটা আইন আছে বেআইনি নির্মাণ আটকানোর। সেই আইন থাকা সত্ত্বেও প্রত্যেক দিন পুলিশ প্রশাসন, আমি তো বলছি যে কর্পোরেশনের চোখের ডগায় নাকের ডগায় হচ্ছে এরকম বেআইনি নির্মাণ রোজ হয়ে চলেছে। একটা না, একটা খিদিরপুরে না, গোটা শহর জুড়ে হয়ে চলেছে। আজকের খিদিরপুর অঞ্চলে মারা গেলেন আমাদের 9 জন মানুষ, কিন্তু আমি জানি না যে আর কত মানুষ মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন। আমি এই কারণের জন্য বলছি ময়ূক, যে মোর ইম্পর্টেন্ট যে কলকাতা শহর, আমি বলছি আমাদের দেশের মধ্যে অত্যন্ত ডেন্সলি পপুলেটেড একটি শহর এবং বিল্ডিং ডেন্সিটি ইজ ভেরি হাই, এবং তার মধ্যে খিদিরপুর এরিয়া। কলকাতা শহর লোকেটেড অন অ্যালুভিয়াল সয়েল, আপনারা জানেন নরম পলি সয়েল, ফলে বেআইনি নির্মাণের অভিঘাত নরম মাটিতে যা হবে এটা শক্ত মাটিতে তার চাইতে ঢের কম হয়। ফলে আমাদের কলকাতা শহরে বাড়ি ভেঙে পড়ার প্রবাবিলিটি এই বেআইনি নির্মাণের কারণে, বিশেষত দুটো অ্যাডজাসেন্ট বিল্ডিং এর স্পেস গ্যাপ যদি কম হয়, তাহলে একটা বাড়ির ভার আর একটা বাড়িতে ট্রান্সফার হয় এবং সেই অবস্থায় দুটো বাড়ি বিপজ্জনক অবস্থায় হয়ে যায়। এবং আমার ধারণা, দেখবেন যে বাড়িটা ভেঙে পড়েছে তার বাঁদিক ডান দিক সামনে পেছনে বাড়ি যদি থেকে থাকে, তাহলে তারা আজ না হোক কাল টিল্ট করতে শুরু করবে। এটা হচ্ছে একদম সিভিল ইঞ্জিনিয়ারিং এর বেসিক জিনিস। দ্বিতীয় পার্ট আমি আপনাকে বলবো যে যদি আজকের এই দায় নেওয়ার প্রশ্ন আসে, তাহলে শুধু ইঞ্জিনিয়াররা পুরসভার কেন নেবেন? তাহলে একটা ইলেক্টেড বোর্ড তৈরি হয় যে নীতি প্রণয়নের জন্য এবং নীতি এক্সিকিউশন হচ্ছে কিনা। সেক্ষেত্রে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হন 5 বছরের জন্য মানুষকে নিরাপদ জীবনটুকু নিশ্চিত করার জন্য। মানে আপনি বলছেন দায় ফিরহাদ হাকিমকেও নিতে হবে, মেয়রকেও নিতে হবে। এটা কেন নেবেন না কেন? একটা রেল দুর্ঘটনার সময় যদি রেলমন্ত্রী পদত্যাগ করেন, তাহলে এরকম একটা ঘটনার সময় বারবার কেন দায় এড়িয়ে যাবেন রাজ্যের এরকম একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী? একদম, আমি বলছি যে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আমি বলছি যে দায়বদ্ধ হতে হবে। শাহজাহানকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না 47 দিন ধরে, তখন পুলিশ মন্ত্রী, তার সেটা প্রাথমিক দায় ছিল। আজকের যদি বাড়ি ভেঙে পড়ে শহরের মধ্যে বেআইনি নির্মাণের কারণে, তাহলে তার দায় পুরমন্ত্রীর, তার দায় আমি কলকাতা কর্পোরেশনের যিনি মেয়র তাকে নিতে হবে। আজকে শহর কলকাতার বুকের ওপর যদি এই ঘটনা ঘটে, আমি ময়ূক বলছি জেলায় জেলায় বিরোধী শূন্য পুরসভা যেগুলো তৈরি হয়েছে, সেখানে বেআইনি নির্মাণ কোন এক্সটেন্টে চলতে পারে আজকের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে সম্ভবত দেখিয়ে দিচ্ছে। আমি বলছি এই কারণের জন্য ম্যানমেড ডিজাস্টার বলতে যা বোঝায়, আমরা বারবার মুখ্যমন্ত্রী বলতেন চোখের সামনে খিদিরপুরে যা ঘটলো সেটা হচ্ছে ম্যানমেড ডিজাস্টার, এবং শাসক দলের প্রচ্ছন্ন মদতে তাদের হচ্ছে যে আইন না মানার কারণে
আজকের এরকম এতগুলো মানুষ ভিকটিম হলেন এই সিচুয়েশনে। আর লাস্ট যেটা বলে শেষ করবো ময়ূর, যে আপনি বলছিলেন যে দায় যদি চাপানুতরটা শুরু হয়, তাহলে হাওড়া ব্রিজ সেটা হচ্ছে মাউন্ট বেটনকে টেনে আনতে হয়, সেখানে যদি এখন কোনো জয়েন্টে কোনো ক্র্যাক দেখা যায়, বা মাঝেরহাট ব্রিজের সময় আমরা দেখেছিলাম যে আজ থেকে 60 বছর আগে ব্রিজ তৈরি হয়েছে সে বিধান রায়ের আমলে। ফলে আপনি এই দায় চাপিয়ে লাভ নেই যে এর আগের আমল না তার আগের আমল না তার আগের আমল। আপনাকে মানুষ নির্বাচিত করেছে, মুখ্যমন্ত্রী হোক মেয়র হন, টু এনশিওর দি পাবলিক লাইফ, এবং তারা 15 বছর ধরে একটা শহরের মেয়র হিসেবে আমি বলছি একটা শহর চালাচ্ছেন। ফলে কেন এই জায়গায় আসবে আজকের এই প্রশ্ন খুব সংগত এবং উত্তর দিতে হবে। ভান্ডারীর কাছে যাব। গোপীনাথ ভান্ডারী, বারবার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা আতঙ্কিত বোধ করছেন যে কোনোভাবে যদি 5 রিক্টার স্কেলেরও যদি ভূমিকম্প হয় তাহলে কি ভয়ঙ্কর কাণ্ড হয়ে যেতে পারে এই সমস্ত এলাকাতে, হয়তো ধারণারও বাইরে। এটা কি সত্যি? আমাদের আতঙ্কের যথেষ্ট কারণ রয়েছে। ভূমিকম্পটা তো অনেক বড় ইস্যু, কিন্তু আমি বলছি যেটা পার্থ বিশ্বাসদা বললেন যে মানে ওই যে বাড়িটা তার প্রপার ডিজাইন হয়েছে কিনা, তার সয়েল টেস্টিং হয়েছে কিনা, কতটা লোড সেকেন্ডকে সয়েল নিতে পারে, আমাকে কত ডেপথ পর্যন্ত পাইল দিতে হবে, কততলা উঠতে পারে, তারপরে তো অন্যান্য যে এফএআর বা ইত্যাদিগুলো। একটা 3 ফুট রাস্তার উপরে 6 তলা বাড়ি হচ্ছে। আমি জানি না, এই জানি না কথাটা, 6 তলা বাড়ি কিন্তু একদিনে ওঠেনি। মানে ওয়ান ফাইন মর্নিং আমি দেখলাম এখানে 6 তলা বাড়ি উঠে গেছে, ইটস নট লাইক দ্যাট। তো আমি বলছি আমরা তো জানি, তার মানে যারা ওখানকার লোকজন বা ওখানকার দায়িত্বে আছেন, লোকাল অথরিটি বাট এবার সবাই তার মানে জানেন, এবং সেই বাড়িটা যদি পারমিশন নিয়ে থাকে তাহলে পারমিশন যেখানে দিয়েছে সেখানে তার মানে একটা কোথাও গলতি আছে। আর যদি পারমিশন নিয়ে থাকেন না নিয়ে থাকেন তাহলে তো অন্য অনেক প্রসঙ্গ চলে আসে। এই পারমিশনগুলো নেওয়া হচ্ছে না কেন? আমি সজলদা আপনার কাছে যেতে চাই। সজলদা, আপনি যেভাবে বলছেন, আমি প্রেস কনফারেন্সেও দেখছিলাম, আপনি বলছেন নাম ধরে ধরে নাকি কাউন্সিলরদের বলে দিতে পারেন কতগুলো অবৈধ নির্মাণকে তারা অ্যাপ্রুভাল দিয়েছে। আমি কতগুলো অবৈধ নির্মাণ শুধু না, আমি বলছি কলকাতা শহরের ওপর 8000 অবৈধ এরকম বাড়ি দাঁড়িয়ে আছে। কলকাতা শহরের ওপর এরা জলা জমি বুঝিয়েছে শুধু 108 নম্বর ওয়ার্ডে 200-র ওপরে। 108 নম্বর ওয়ার্ডে 12 বছরে ভেড়ি দিঘি সহ এরকম পুকুর হাবিজাবি নিয়ে 200-র ওপরে। এটা আমার কথা না, এটা সরকারের কথা। এবং আরও মজার কথা হচ্ছে, যেগুলো অতীত রেকর্ডে ছিল যে এটা জলা, এটা মানে ওয়াটার বডি, ওয়াটারল্যান্ড, এগুলোর ক্যারেক্টার হঠাৎ করে সব চেঞ্জ হয়ে গেছে। এই যে ঠিকাকে বলছেন সরল করেছি, কেন ঠিকাকে সরল করেছেন? মাল কামানোর জন্য কর্পোরেশনের। আমি বলছি কাউন্সিলররা যদি কলকাতা থেকে তৃণমূলটা উঠে যায়, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল উঠে যায়, তাহলেই 1000 টাকা করে স্কোয়ার ফিটে প্রথমেই জমির দাম কমে যাবে।